প্রিয় দর্শক, কথা বলছি আমি হাবিবুর রহমান, বাঙালির 21 মিডিয়ার পক্ষ থেকে। আমরা রয়েছি আশুগঞ্জ উপজেলাধীন একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি দগিরাসার মোড়। দগিরাসার থেকে এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায় এবং এদিকে লালপুর যাওয়া যায়। কাজে মোটামুটিভাবে এটি বলা যায় যে দুইটি ইউনিয়নের একটি সংযোগ স্থল এটি। এখানে আমাদের সাথে রয়েছেন মুরব্বী নামটা একটু বলুন। সুলাইমান, আমার নাম সুলাইমান। জনাব সুলাইমান সাহেব, এই যে সামনে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, 13তম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 13তম, যা অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি 2026। এই নির্বাচনকে নিয়ে ওনাদের কী ভাবনা সেটা আমরা জানবো। নির্বাচন নির্বাচন যে ব্যাপারটা সামনে আসছে, আমরা তো একজন ভালো একজন ব্যক্তি চাই এবং দেশ সুন্দরভাবে যাতে পরিচালনা করে, জনগণ যাতে শান্তি থাকে, জনগণ যাতে সব রকমে ভালো থাকে, দেশের মধ্যে যেমন কোনো ফেতনা ফাসাদ না হয়, কোন হারামি না হয়, এরকম একটা ব্যক্তি আমরা চাচ্ছি। আচ্ছা, প্রিয় দর্শক, পাশাপাশি বলে রাখি, কিয়ামতের আলামত বর্তমানে আমরা গোটা পৃথিবীর দিকে দিকে দেখতে পাচ্ছি কিয়ামতের আলামত। আর আমাদের ধর্মেও আছে যে এটা হলো কিয়ামতের সময়, মাগরিবের সময়টা হলো কিয়ামতের সময়। এখন মাগরিবের আজান অলরেডি পড়ে গেছে, আমাদের মুরব্বি চলে যাবেন মাগরিবের নামাজে। আপনি নামাজ থেকে সোজা চলে আসেন, আপনার সাথে আমরা কিছু কথা বলবো। আমাদের এই তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ যারা অবহেলিত, শোষিত, বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে, মানুষ বিভিন্ন সুখে দুঃখে যাদের কাছে আসে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের পারিবারিক সমস্যা, বিভিন্ন সমস্যা দিয়ে ফেস করে থাকে, এরকমই একজন তরুণ প্রজন্মের নেতৃত্ব রাসেল। পুরো নামটা? আমি মোহাম্মদ রাসেল বিপ্লব। মোহাম্মদ রাসেল বিপ্লব রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, কেমন আছে আমাদের এই তরুণ প্রজন্ম, উদীয়মান নেতৃত্ব, আমরা সেটা জানবো। পাশাপাশি সামনে যে 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেই সম্পর্কে জানবো। চলে যাচ্ছি রাসেল বিপ্লবের কাছে। ধন্যবাদ। গণমাধ্যম আমার কাছে যিনি আছেন, বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, এবং আমি আমার বক্তব্যের ভাষায় আমি বলতে চাই যে আগামী দিন ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ নির্বাচনী এলাকার ভোটারবৃন্দর ভাইদেরকে একটা কথাই বলবো আমি, আপনারা আপনাদের ভোট দেবেন এবং সেই ভোট এমন একজন ব্যক্তিকে দেবেন যিনি আপনাদের মনের বাসা এবং মনের বাসা প্রত্যাশা পূরণ করার জন্য একজন স্বতন্ত্র প্রার্থী, যিনি ব্যারিস্টার অমিন ফারহানা, তাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে আমাদের আগামী দিনের উন্নয়নের কাজ সম্পন্ন হবে এবং আশুগঞ্জ সরাইল উন্নয়নের বিনির্মাণের কাজের জন্য একজন যোগ্য প্রার্থী যিনি তার সকল মেধা দিয়ে আমাদের মনের আশা প্রত্যাশা পূরণ করতে পারবে। আমি তাকে বলবো, আপনার মূল্যবান ভোটটি দিয়ে তাকে জয়যুক্ত লাভ করলে আগামী দিনের সমস্ত উন্নয়নের কাজ আমাদের সম্পন্ন হবে। সেই কাজের ধারাবাহিকতায় আমরা আগামী দিন আমাদের একটি রোল মডেল আশুগঞ্জ উপজেলা এবং সরাইল উপজেলা গড়ার স্বপ্ন দেখতেছি এবং সেই ব্যক্তিটি হলো ব্যারিস্টার অমিন ফারহানাকে নিয়ে, যিনি এমপি হলে আমাদের সেই আশা পূরণ করতে পারবে, এই বলে আমি প্রত্যাশা করি। আচ্ছা, এইখানে আমাদের রাসেল রয়েছেন, অত্যন্ত সচেতন, সামাজিকভাবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এইখানে যে জিনিসটি, মানুষ মোটামুটি সাধারণ মানুষ কিন্তু একটা বন্দি যাপন করছে। আমরা যেটা সরেজমিনে মাঠ পর্যায়ে কাজ করে যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রভাবশালী মহল যারা রয়েছে, প্রিয় দর্শক, তাদের কাছে আমাদের জনগণ বলা যায় যে জিম্মি অবস্থায় আছে গোটা বাংলাদেশে। এটি যদি শুধু আশুগঞ্জ বা নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2-এর বাস্তবতা তা নয়, গোটা দেশের বাস্তবতা হলো এখানে যারা প্রভাবশালী রয়েছে তারা বিভিন্ন প্রভাবের মাধ্যমে সমাজের সাধারণ অবহেলিত মানুষদেরকে একটি জিম্মি অবস্থায় রাখে। তাদের কথার বাইরে আসলে তারা মত প্রকাশও করতে পারে না এবং তাদের কথার বাইরেও যাওয়ার সুযোগ থাকে না। এই চেইনটাকে ভাঙতে হবে, কারণ এরকমভাবে এখান থেকে যদি একজন অসৎ মানুষ মেম্বার হয়, যেমনটি আমার মুরব্বী আলোচনা করেছিলেন, তাহলে এই অনেকগুলো মেম্বার মিলে একটা সিন্ডিকেট করে
এই মেম্বারদের সিন্ডিকেটের নেতা হয় উপজেলা পর্যায়ের একজন নির্বাচিত প্রতিনিধি। এরকম গোটা দেশে এরকম একটি অসৎ সিন্ডিকেট গড়ে ওঠে, যার জন্য মানুষ তার যে মৌলিক অধিকার এগুলো পায় না, মাঝপথে সব লুটপাট হয়ে যায়, গায়েব হয়ে যায়। আমরা এই জন্যই বলছিলাম যে এই যুগটা হলো একটা কিয়ামতের যুগ, কিয়ামতের আলামত দেখতে পাচ্ছি আমরা দিকে দিকে। সার্বিক এই ব্যবস্থা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, উত্তরণ পেতে পারি, আমরা জানবো। এ বিষয়ে আমি আপনার সাথে মতামত প্রকাশ করছি যে আমাদের গোটা বাংলাদেশে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড লেভেলে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদের বিষয়ে এই কথা বলতে চাই যে আমরা সাধারণ ভোটারবৃন্দ যারা আছি, আমরা করি কি, নির্বাচন এলে তাদের একজন নির্বাচন এলে একটি এলাকা থেকে, একটি ওয়ার্ড থেকে একটি মেম্বার নির্ধারণ করি। সেই মেম্বারটা হলো সে জ্ঞানভিত্তিক হয় না। জ্ঞানভিত্তিক না হওয়ার কারণে সে টাকা পয়সা দিয়ে ভোট কিনে নিয়ে সে মেম্বার হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেলে দেখা গেছে কি তার কাছ থেকে আমরা উন্নয়নের কাজটি আর বুঝে পাই না। বুঝে না পাওয়ার কারণ হলো ভোট দেওয়ার সময় আমরা সেই ভোটটি, আমানতটি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না। আমরা প্রয়োগ করি একজন অজ্ঞান ভিত্তিক লোককে। সেই অজ্ঞান ভিত্তিক লোক যদি মেম্বার হয়, সেই প্রতিনিধিত্ব করে সে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে না। আর একজন জ্ঞান ভিত্তিক মানুষকে যদি আমরা মেম্বার বানিয়ে আমাদের ভোটটা প্রয়োগ করি, মেম্বার বানাতে গিয়ে ওনার দ্বারাতে আমরা ভালো উন্নয়ন ভিত্তিক কাজের আশা করতে পারি। সে বুঝতে পারে যে কোন জায়গা থেকে উন্নয়নটা বের করে আনতে হয়। এই জন্য আমাদের দরকার আমরা সঠিক মানুষকে ভোট দিয়ে, একজন মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, তাকে সঠিক ব্যক্তিত্বকে ভোট, আমার ভোটখানা দিয়ে আমি নির্বাচিত করলে আমি তার কাছ থেকে উন্নয়নমূলক কাজ আশা করতে পারি। প্রিয় দর্শক, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আর সরকার বলতে আমরা যা বুঝি, সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, আইন, শাসন এবং বিচার, এই ব্যবস্থার কাঠামোর মধ্যে আমাদের জনপ্রতিনিধিরাও অন্তর্ভুক্ত এবং বেশিরভাগ সিদ্ধান্ত, যে নীতি প্রণয়ন, এগুলো নির্ভর করে জনপ্রতিনিধিদের মাধ্যমে। যারাই যখন সরকার নেই, যে রাজনৈতিক দল যখন সরকার নেই, তখন তারা এই নীতি পলিসিগুলা বাস্তবায়ন করে এই দেশের জনগণের নামে। এখন যদি এরকম সৎ, যোগ্য, নীতিবান কেউ এই নির্বাচিত হয়ে প্রতিনিধি হিসাবে সংসদে যায় বা বিভিন্ন জায়গায় যায়, তখন তাদের মাধ্যমে ভালো কাজ আশা করা যায় এবং ভালো নীতি প্রণয়নটা আশা করা যায়। আর যদি করাপ্টেড লোক, দুর্নীতিবাজ লোক এবং সিন্ডিকেটওয়ালা লোক যদি যায়, অসৎ লোক যায়, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আর আমাদের প্রশাসনিক, আইন, শাসন, বিচার, যে কাঠামোই বলুন, যেহেতু এটা সরকারের অধীনে থাকে, তখন আমরা ওইটাকে আর চেঞ্জ করার আর কোনো সুযোগ থাকে না। চেঞ্জ করার সর্বোচ্চ সুযোগ সেটি হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে সৎযোগ্য একজন ব্যক্তিকে নির্বাচিত করলে পরেই আমরা সব সাইডে ভালো কিছু আশা করতে পারি। কি বলবেন আমাদের রাসেল? আমি এই বিষয়ে আপনাকে বলবো যে আপনার মাধ্যমে আমি আমাদের এই আজকের এই গণমাধ্যমের এবং ইলেকট্রিক মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার সামনে আমি এই কথাটাই বলতে চাই, ভোটারবৃন্দ ভাইয়েরা, আপনারা প্রত্যেক জায়গা থেকে এমন একজন, এখন নির্বাচন এসেছে, এই হাজারো মায়ের সন্তানের রক্তপাতে এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিবেশে নির্বাচনে ভোটের মাধ্যমে এমন একজন এমপি নির্ধারণ করবেন, যে এমপি আপনার আগামী দিনের ভবিষ্যৎ, উন্নয়নের ভবিষ্যৎ গড়তে পারে এবং এলাকার সুশৃঙ্খল একটি পরিবেশ আনতে পারে। এই বলে আমি মনে করি আপনার ভোটটি, আমানত ভোটটি আপনি এমন একজন যোগ্য ব্যক্তিকে দিবেন, যিনি ব্যারিস্টার রুমিন ফারহানা বিগত দিন এই সংসদে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলেছেন এবং আপনাদের অধিকারের পক্ষে কথা বলেছেন। আগামী দিন একজন যোগ্য ব্যক্তি, জ্ঞান ভিত্তিক লোককে যদি এমপি বানান, তাহলে আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জের উন্নয়নের বিনির্মাণ কাজের জন্য আমাদের মনের আশা প্রত্যাশা এবং ভোটারদের মনের আশা প্রত্যাশা করবে। প্রিয় দর্শক, এটি আমাদের এই তরুণ প্রজন্ম কিন্তু অত্যন্ত সাফারার, ভুক্তভোগী। তারা যে সমাজে ব্যবসা করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, বিভিন্ন কাজ করতে গিয়ে দেখেছেন
যে ভাতাটা কোথায়, সমস্যাটা কোথায়। এই যে সমস্যাটা হলো মূল্যায়নের অভাব। যে আমাদের যে জনগণ আছে, আমাদের যে কর্মীরা আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে মূল্যায়ন পায় না এবং তাদের যে অর্থনৈতিক উন্নয়নের যে একটি কাজ, তাদের কর্মের সংস্থান, এটা ব্যবসার মাধ্যমেই হোক, উদ্যোক্তা হিসেবেই হোক, আর বিভিন্ন ধরনের যে অন্যান্য কাজের মাধ্যমেই হোক, চাকরি বাকরির মাধ্যমেই হোক, কিন্তু এই সুযোগটা যখন না পায় তখন কিন্তু অর্থনৈতিক অবস্থার আর উন্নয়ন ঘটে না। তখন অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। আমাদের গ্রামীণ সমাজের এই মানুষগুলোর নিয়েই কাজ করছেন আমাদের এই তরুণ প্রজন্মের এই তরুণরা। তাদের যেটা প্রত্যাশা সেটা হলো সৎযোগ্য নেতৃত্ব, এবং এই নেতৃত্ব সন্ধান করতে করতে এখন ওরা যেটা চাচ্ছে, ব্যারিস্টার রুমিন পারহানা, যিনি এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, একসময় সরব ছিলেন জাতীয় আমাদের সংসদে, এবং বর্তমানে ব্রাউনবাড়িয়া 2 নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করছেন। আমরা যখন নিউজ করছি বিভিন্ন জায়গায়, তখন ব্যারিস্টার রুমিন পারহানার নাম কিন্তু আমরা শুনতে পাচ্ছি সরবভাবে বিভিন্ন জায়গা থেকে। সাধারণ মানুষ সহ সবাই, অনেকেই যে মানে যে এবং আরেকটা জিনিস আপনাদের শেয়ার করে রাখি, ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটি যদি ব্যারিস্টার রুমিন পারহানা না দাঁড়াতো, এখানে যে একটা নির্বাচন হচ্ছে, আমাদের কাছে এটাই অনুভব হতো না। এই যে দাঁড়ানোর পরে এখন যেই পাশ করুক একটা কম্পিটিশন হবে, এবং ব্যারিস্টার রুমিন পারহানার এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা তার পক্ষে গণজোয়ার রয়েছে, একটা তার পক্ষে একটা জনমত রয়েছে। সার্বিক অবস্থা সম্পর্কে আমরা জানব সর্বশেষ দুটি কথা রাসেলের কাছ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আবারও আপনাদের সামনে বলতে চাই যে বিগত দিন 5ই আগস্টের পর থেকে আমরা মাঠে বিভিন্ন জনসমাবেশ ব্যারিস্টার রুমিন পারহানার সমর্থনে করে বেড়াচ্ছি, এবং আমাদের জনস্রোতে সারা আছে। আমি মনে করি আগামী দিন ওনাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে আপনাদের এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ উন্নয়নের কাজের সম্পূর্ণ দিক সুফল বয়ে আনবে, এবং একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে একজন ভালো এমপির প্রয়োজন। যিনি ভালো এমপি হলে সে এমপিটা হলো ব্যারিস্টার রুমিন পারহানা, এবং আগামী দিন তরুণ প্রজন্মের সমস্ত কাজগুলি উনি সমাপ্তি করতে পারবে আমি মনে করি। এই আশা প্রত্যাশা করে আমি আমার পাশাপাশি আরেকটি বিষয়, এখানে কিন্তু একটি গণভোট রয়েছে। আমরা মিডিয়াতে কাজ করছি, শুধু তাই নয়, আমরা প্রচুর পরিমাণ গবেষণা করছি, রিসার্চ করছি, কারণ বিশ্বায়ন উপযোগী একটা ব্যবস্থা নির্মাণ, যেটা বর্তমান সরকার চাচ্ছে যে একটি নতুন ব্যবস্থা প্রণয়ন করতে, যেই ব্যবস্থাটি আমাদেরকে এই বৈষম্য দূর করবে, আমাদের শোষণ থেকে মুক্তি দেবে। এটা নিয়েও আমরা প্রচুর গবেষণা করছি। সরকার যে পদক্ষেপটি নিয়েছে, এই নির্বাচনকে, জাতীয় সংসদ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য, এবং এই একটা পরিবর্তন আনার জন্য, শোষণ মুক্তির পরিবর্তন, বৈষম্য দূরীকরণের একটি পরিবর্তন আনার জন্য গণভোটের আয়োজন করছে। গণভোট ব্যাপারে কি দিক নির্দেশনা থাকবে সাধারণ জনগণের উদ্দেশ্যে? সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, গণভোটের যে প্রক্রিয়াটা চালু হয়েছে সেটি জনগণের মৌলিক চাহিদা এবং সমস্ত বাংলাদেশের সমস্ত গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য, এবং সমস্ত অবকাঠামো যে ধারাবাহিকগুলো রয়েছে তার পূর্ণ উদ্ধারের জন্য একটি গণভোট আপনি দিবেন, এবং সেই গণভোটটি আপনার একটা যে স্বাধীনতা, যে আপনি হা ভোট দিবেন না ভোট দিবেন, সেই স্বাধীনতাটা হলো একজন ব্যক্তি জনগণের তার নিজস্ব উদ্যোগ। সে ভোট সেন্টারে যে সে কোন ভোটটা দেবে তার নিজের ব্যক্তি স্বাধীনতা প্রকাশ করার জন্য এই গণভোট তৈরি হয়েছে। আমি বলবো আপনার স্বাধীনতা অনুসারে আপনি সেই ভোটটি দেবেন। প্রিয় দর্শক, আমরা একটা কথা বলে গিয়েছিলাম যে জনগণের উদ্দেশ্যে, যে তোমাদের পক্ষ থেকে কি হার পক্ষে ভোট দেওয়ার জন্য বলবা নাকি নার পক্ষে? তার কারণ তোমরা এখন যেহেতু সরাসরি একজনের পক্ষ হয়ে নির্বাচনটা করছো, সেহেতু তোমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে জনগণকে সচেতন করা। তোমরা কি হার পক্ষে জনগণকে নির্দেশ দিবা
এই নির্বাচন করার জন্য, নাকি নার পক্ষে বলবা? আমরা একটু জানতে চাই। আমি স্পষ্ট এই কথাটা ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং আমার নিজের স্বাধীনতাটা আমি প্রকাশ করলাম। ওই ভোট সেন্টারে ভোটের ভিত্তিতে যে এবং তার স্বাধীনতাটা সে প্রকাশ করবে, হার পক্ষে প্রকাশ করবে না নার পক্ষে প্রকাশ করবে, এটা তার ব্যক্তিগত পার্সোনালিটি বিষয়। আচ্ছা, অত্যন্ত দক্ষ এবং সুন্দর সূক্ষ্মভাবে প্রসঙ্গটির উত্তর দিয়েছেন আমাদের রাসেল। প্রিয় দর্শক, পাশাপাশি আমাদের মুরব্বি চলে আসছেন। আমরা যেমনটি এর আগে বলেছিলাম যে বর্তমানে পৃথিবীর দিকে দিকে যেটি দেখা যাচ্ছে সেটি হলো কিয়ামতের আলামত। আপনারা জানেন ইতিমধ্যে ইরানের অবস্থা কি, আপনারা জানেন প্যালেস্তাইনের অবস্থা কি, আপনারা জানেন ইউক্রেনের অবস্থা কি, সহ পৃথিবীর দিকে দিকে কি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অবস্থাটা আমাদের মুরব্বী সমাজ বলে থাকে এখন হলো যে একটা গুমরাহির যুগ চলে এসেছে, যেখানে মিথ্যা ছল ছাতুরি দিয়ে মানুষ এখন সমাজে বসবাস করছে। এই ছল ছাতুরির মাধ্যমে এই যে যুগ যে চলছে, যে অন্ধকার যুগ, আয়ামে জাহেলিয়াতের যুগ, এবং এটাকে বলা হয় একটা গুমরাহির যুগ। এই জন্য আমরা বলছি এটা কিয়ামতের আলামত। আমাদের মৌলবীরা, আমাদের হুজুররাও বলে থাকেন এটা কিয়ামতের আলামত। এই হিসাবে আমরা এখন এই কিয়ামতের আলামত থেকে উদ্ধার পেতে হলে আমাদের যোগ্য সৎ নেতৃত্বের দরকার। সার্বিক এই বিষয়ে এবং নির্বাচন প্রসঙ্গে আমার মুরব্বীরা কি ভাবছেন জানবো আমরা, প্রিয় দর্শক। জি, আমরা তো সব সময় এ কামনা করি, এই যে বোর্ডের কথা উঠলো, হ্যাঁ না, এই দুইটা বোর্ডের কথা, এটা কিন্তু কেন্দ্রীয় সেন্টারে যায়, আমরা ভোট কেন্দ্রে যায় আমরা চিন্তা করব কাকে দিতে পারি, কার কথা বলতে পারি। এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা চাই এ দেশ স্বাধীনমুক্ত দেশ, স্বাধীন চাই, এবং দেশ যেন সুন্দর করে পরিচালনা করে, সুদ ঘুষ মুক্ত চাই, এবং দেশের মধ্যে যেমন কোনো ঝগড়া ফসাদ না হয়, হুন মার্ডার না হয়, এটাই আমরা সবসময় আল্লাহর কাছে কামনা করি। এবং যে কোনো সরকার আসক ইনশাল্লাহ এ ধরনের চিন্তা আপনার যেন থাকে, এটাই আমাদের কামনা। আসসালামু আলাইকুম। আমাদের আরেক মুরব্বী রয়েছেন, আমরা সেখানেও ওনার কাছ থেকে দুটি কথা জানবো। কি নাম আপনার? আমরা এক কথা ইলার কথা আমরা হই, আমরা সবাই হই, আমরা সবাই একযুগ হই। আমরা মানে উনি কি বলছে সেটা বলেন। উনি তো বলছে যে বর্তমানে যে যুগ এখন আছে সেই যুগ প্রতি আমরা আছি। কি যুগ আছে এখন? এখন বর্তমানে যে যুগে হারইব, যাদের দিকে ভাল লাগে সেটাই আমরা বুঝবো, দশে যারা ভালো মনে করে। যাই, আচ্ছা, সুন্দর। প্রিয় দর্শক, পাশাপাশি বলে রাখি জাহেলিয়াতের যুগ, আমরা তো আহিরুজমের উম্মত, আমরা মাঝে তো বহুত ক্ষেত্রে আমরা তো হইব। এর ভিতরেও এটা চিন্তা ভাবনা করে যে কোনো সরকার আসক, এটা চিন্তা ভাবনা করে যেন চলে, এটা আমার সবসময় কামনা রাখি আমি। এটা আমাদেরকে এই যুগে আমাদেরকে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদের যে এখন যারা নির্বাচিত হয়ে আসবে, যদি নির্বাচন হয় বা হবে আমরা আশা করছি, আমাদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ভারতের যে আগ্রাসন এবং আমেরিকার আগ্রাসন, বিভিন্ন আগ্রাসন রয়েছে, সেই আগ্রাসন মোকাবেলা করে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তার জন্য আমরা রাজনৈতিক দলগুলো সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো, সেটি হলো আমাদের প্রতিটি রাজনৈতিক দল চাই এদেশের জনগণের মঙ্গল, প্রতিটি রাজনৈতিক দল চাই দেশের উন্নয়ন, প্রতিটি রাজনৈতিক দল বলে জনগণের সেবা করা। তাহলে সবাই যদি জনগণের সেবা চাই, তাহলে একজনের প্রতি আরেকজন বিদ্বেষ কেন একজনের কথা আরেকজন সহ্য করতে পারছেন না আপনারা? আপনাদের মধ্যে কেন দ্বিমত থাকবে? আপনারা সারা দেশের সকল রাজনৈতিক দল একসাথে মিলেমিশে কেন দেশটাকে গড়ে তুলতে পারবেন না, যেখানে বৈশ্বিক একটি সংকট চলছে গোটা বিশ্বব্যাপী? আপনারা ভাবুন প্রিয় দর্শক, সরজমিনে বাস্তব যে পরিস্থিতি রয়েছে, আমাদের জনগণ কতটুকু সংকটে, কতটুকু সমস্যায় রয়েছে, আমরা তা তুলে ধরব। থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে। বাঙালির 21 টেলিভিশনের পক্ষ থেকে।